ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশ 1 ঘন্টারও কম সময় স্থগিত করেছে চেম্বার আদালত। ফলে 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই। শিবির সমর্থিত জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিটকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে সোমবার এই ঘটনা ঘটে। বিকেলে রিট নিয়ে ফের শুনানির সম্ভাবনা রয়েছে। ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ হবে 9 সেপ্টেম্বর। প্রার্থীরা ব্যস্ত নির্বাচনী প্রচারে। এরই মধ্যে রোববার ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বামজোট মনোনীত প্যানেলের একজন প্রার্থী ফাহমিদা আলম। সোমবার দুপুরে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চে শুরু হয় শুনানি। এ সময় রিটকারীর আইনজীবী বলেন, ফরহাদ জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগের পদধারী ছিলেন এবং তিনি অভ্যুত্থানের বিরোধিতা করেছেন। এমনকি নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি থেকে পদত্যাগ না করেই আবার ডাকসু নির্বাচনে প্রার্থী হয়েছেন। পাল্টা শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী বিভিন্ন নথিপত্র তুলে ধরে আদালতকে জানান, ফরহাদের বিরুদ্ধে ছাত্রলীগের সংশ্লিষ্টতার তথ্য সঠিক নয় এবং তিনি জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 1.5 ঘন্টা ধরে বিস্তারিত শুনানি শেষে বিকেল 4টার দিকে 30 অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করে আদেশ দেয় হাইকোর্ট। যার পিটিশনের ভিত্তিতে এই নির্বাচন আজকে স্থগিত হয়েছিল, তিনি নিজেও একজন ক্যান্ডিডেট, তিনি নিজেও ডাকসু নির্বাচন স্থগিত চাননি। তিনি প্রশ্ন তুলেছিলেন একজন প্রার্থীর ব্যাপারে। ফলে ডাকসু নির্বাচন স্থগিত থাকাটা কেউই ভালোভাবে নিবে বলে আমি মনে করি না। হাইকোর্টের স্থগিতাদেশের খবর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। এর মধ্যেই ক্যাম্পাসের পরিস্থিতি তুলে ধরে বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালতে যান ঢাবির আইনজীবী। এরপরই হাইকোর্টের ওই আদেশ স্থগিত করে দেন আদালত। ডাকসু নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল, এই আদেশকে CMP ফাইল বা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না। হাইকোর্টের আদেশ 1 ঘন্টারও কম সময়ের মধ্যে চেম্বার আদালতে স্থগিত করার এমন নজির খুবই কম বলে জানান আইনজীবীরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। এরই ধারাবাহিকতায় নির্বাচন একবার স্থগিত হচ্ছে, আবার সে আদেশের ওপর স্থগিতাদেশ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রার্থীরা। নির্বাচন বানচালের চেষ্টা করা হলে শক্ত হাতে তা প্রতিরোধ করা হবে বলেও ঘোষণা দেন তারা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা এই প্রতিক্রিয়া জানান। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেয় হাইকোর্ট। এই সংবাদ ক্যাম্পাসে ছড়িয়ে পড়ার পর ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। এর পরপরই হলগুলো থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। তারা অবস্থান নেন উপাচার্যের বাসভবনের সামনে। যোগ দেন প্রার্থীরাও। শুধুমাত্র একটা নির্বাচন বা একটা উৎসব হিসেবে দেখলে হবে না। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন। এই নির্বাচনের ভিতর দিয়ে আপনাদের প্রকৃত বন্ধুকে নির্বাচিত করতে হবে। ষড়যন্ত্রের কোনো সূত্র এখানে হয়েছে কিনা আমরা এখন স্পষ্টভাবে জানতে পারছি না। তবে আমরা মনে করছি যে আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি 9 তারিখে ডাকসু ইলেকশন অনুষ্ঠিত হবে এবং আমরা এটা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। কিছুক্ষণ পর আবার সংবাদ আসে, হাইকোর্টের আদেশের স্থগিতাদেশ দিয়েছে চেম্বার জজ আদালত। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। ছাত্রদল বিক্ষোভ মিছিল শেষে জানান, নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করা হবে। আজকে বিভিন্ন জন, বিভিন্ন অপশক্তি, বিভিন্ন পরাজয় শক্তি বিভিন্ন ভাবে নিচ্ছে। স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে, হতেই হবে। ছাত্র শিবির জানায়, নির্বাচন 9 সেপ্টেম্বরেই হতে হবে, এর কোনো বিকল্প নেই। নতুনভাবে আজকে ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীদেরকে এবং সকল রাজনৈতিক সংগঠন এবং যত অ্যাক্টিভিস্ট আছে সবাইকে ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি আমাদের আইনজ্ঞ প্যানেলের বিজ্ঞ সদস্যবৃন্দের 2-3 জনের সাথে কথা বলেছি যে এর সহজ ভাষা এর অর্থ কী। এর অর্থ হচ্ছে যে আমাদের পূর্ব ঘোষিত শিডিউল অনুযায়ী এখন ডাকসু নির্বাচন হতে, অর্থাৎ 9 তারিখে নির্বাচন হতে কোনো বাধা নেই। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে দিনভর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ডাকসু নির্বাচনে ছাত্র শিবির প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে রিটকারী ছাত্রীকে ধর্ষণের হুমকির প্রতিবাদে সোচ্চার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বিকেলে ফেসবুক পোস্টে এই হুমকি দেন আলী হোসেন নামের ওই শিক্ষার্থী। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সমাজবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। এই পোস্টের পর থেকেই অনলাইনে প্রতিবাদ জানান বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা, সাধারণ শিক্ষার্থী সহ অনেকে। পোস্টদাতা আলী হোসেন ছাত্র শিবিরের কর্মী বলে অভিযোগ ছাত্রদল ও বেশ কয়েকটি বাম ছাত্র সংগঠনের। তবে আলী হোসেন ছাত্র শিবিরের সাথে জড়িত নয় বলে জানিয়েছেন দলের জিএস প্রার্থী SM ফরহাদ। আলী হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রক্টরের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন তিনি। এদিকে তীব্র সমালোচনার মুখে এক পর্যায়ে পোস্ট মুছে দেন আলী হোসেন। ভিডিও বার্তায় ক্ষমাও চান তিনি। তবে ক্ষমা নয়, আলী হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি এবং রিটকারী ছাত্রীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অনলাইনে অপপ্রচার ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বলা হয়, ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের জিএস প্রার্থীতার বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারা দেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে সাইবার বুলিংয়ের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। সব নেতা কর্মীদের কর্মসূচি পালন এবং নারী নিপীড়কদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। 15 বছরে 3টি বিতর্কিত নির্বাচনে সমর্থন দিয়ে আওয়ামী লীগকে স্বৈরাচারী হতে সহযোগিতা করে জাতীয় পার্টি। এদেশে ভারতীয় প্রভাবের রাজনীতি চর্চাও অন্যতম ভূমিকা দলটির। এজন্যই এখন জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি উঠছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। রাজনীতিকরা বলছেন, আওয়ামী লীগের সবকিছুকেই বৈধতা দেয়ায় এখন পুনর্বাসনের অভিযোগ উঠেছে জাতীয় পার্টির বিরুদ্ধে। 2008 সালের নির্বাচনে জয় পেয়ে দীর্ঘকাল ক্ষমতায় থাকার সব ব্যবস্থার পায়তারা করে আওয়ামী লীগ। তাদের অধীনে 3টি নির্বাচনই ছিল বিতর্কিত। এসব ক্ষেত্রে আজ্ঞাবহ সহযোগীর ভূমিকা রাখে জাতীয় পার্টি। 2024 সালের নির্বাচন নিয়ে বিএনপি সহ বিভিন্ন দল যখন তত্ত্বাবধায়কের দাবিতে অটল, সে সময় ভারত সফর করেন জাতীয় পার্টির নেতারা। ফিরে এসে ভোটে অংশ নেয়ার ইঙ্গিত দেন জিএম কাদের। ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে। তবে সেই আলাপ আলোচনা কার কার সঙ্গে হয়েছে এবং কি বিষয় নিয়ে হয়েছে, এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না। 2018 সালে সিএমএইচে ভর্তি থেকেই সমঝোতার আভাস দেন প্রয়াত নেতা এরশাদ। 2014 সালের নির্বাচনের আগে নিরপেক্ষ সরকারের কথা বললেও তৎকালীন ভারতীয় পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর মত পাল্টায় দলটি। ভারতীয় ইন্ধনের রাজনীতির জন্য আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও দায়ী করেন অনেকে। এরই ধারাবাহিকতায় এখন দলটিকে নিষিদ্ধের দাবি উঠেছে বলছেন বিশ্লেষকরা। জাতীয় পার্টি রাজনীতিটা সবসময় সুযোগ সন্ধানী রাজনীতি, এবং যে কারণে তারা আওয়ামী লীগের ফ্যাসিজমের দোসর হয়েছিল। 18 সাল বা 24 সালের নির্বাচনের আগে ভারত সফরের পরে জিএম কাদেরের বক্তব্য থেকে বোঝা যায় যে তারা কিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি দ্বারা কতটা প্রভাবিত, কতটা বাইরের রাজনীতি দ্বারা প্রভাবিত। বিগত সরকারের সবকিছুকেই জাতীয় পার্টি বৈধতা দিয়েছে বলে মনে করেন এনসিপি। একটি দল ভারত থেকে নিয়ন্ত্রিত হয় ঠিক আওয়ামী লীগের মতোই, সেই ফ্যাসিবাদী কাঠামো যারা আসলে টিকিয়ে রাখতে দীর্ঘদিন বাংলাদেশের মানুষ যেই ফ্যাসিবাদী কাঠামোর দ্বারা নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, সেটির বৈধতা দান করেছে যে জাতীয় পার্টি, তারাও কিন্তু সমানভাবে দোষী। এদিকে জাতীয় পার্টি কোনো দেশের হয়ে রাজনীতি করে না বলে এখনো দাবি নেতাদের। জাতীয় পার্টি কোনো দলের দালালি করে না, কোনো দেশের। জাতীয় পার্টি বাংলাদেশের দালালি করে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ডিগনিটির জন্য যেটা প্রাসঙ্গিক, জাতীয় পার্টি সেই রাজনীতি করে। জাতীয় পার্টি নিষিদ্ধ চেয়ে বেশ কয়েকটি দলের নেতারা সরব। তাদের অভিযোগ, আওয়ামী লীগ পুনর্বাসনের হাতিয়ার হতে যাচ্ছে দলটি। ফ্যাসিবাদকে নির্মূল করা, নিষিদ্ধ করা। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনীতিতে বিএনপির নতুন বার্তা। জনদুর্ভোগ বিবেচনায় দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ঢাকার র্যালি বাতিল করা হয়েছে। পরিবর্তে ঘোষণা করা হয়েছে খাল, নালা, পুকুর পরিষ্কার কর্মসূচি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী সোমবার এই সিদ্ধান্তের কথা জানান।
এই সিদ্ধান্তকে সময়োপযোগী বলছেন সাধারণ মানুষ ও বিশ্লেষকেরা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর জনমনে তৈরি হয় রাজনীতির গুণগত পরিবর্তনের আকাঙ্ক্ষা। তবে প্রত্যাশার প্রাপ্তির ফারাক অনেক। এখনও জন আকাঙ্ক্ষার তোয়াক্কা না করে, জনদুর্ভোগের কথা না ভেবে রাজপথ বন্ধ করে চলে রাজনৈতিক কর্মসূচি। অতি জরুরি কাজে নেমেও অসহায় হয়ে পড়ে সাধারণ মানুষ। গণঅভ্যুত্থানের 1 বছর পরে হলেও জনদুর্ভোগের কথা ভেবে র্যালি বাতিল করে জনবান্ধব খাল নালা পুকুর পরিষ্কার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আমাদের কর্মসূচির মধ্যে কিছু পরিবর্তন নিয়ে এসেছে। র্যালির কর্মসূচিটি আমরা বাতিল করে উত্তর এবং দক্ষিণ বিএনপি আগামীকাল তারা তাদের এলাকায় যে সমস্ত খাল নর্দমা রয়েছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করার অভিযানে তারা নামবে। জনদুর্ভোগের কর্মসূচি বাদ দিয়ে বিএনপির জনবান্ধব কর্মসূচিতে আশার আলো দেখছেন সাধারণ মানুষ। এই র্যালিটা আজকে না করার কারণে রাস্তাঘাটে জ্যামজট হবে না, সাধারণ মানুষ ভালোভাবে চলাফেরা করতে পারবে। ঢাকা শহরের মানুষেরা চিন্তা ভাবনা করে যদি কর্মসূচি দেয় তাদের জন্য অবশ্যই ভালো হবে। হয়তো জ্যামজট হতো, মানুষের ভোগান্তি বাড়তো, এই জন্য আলহামদুলিল্লাহ ভালো, সিদ্ধান্তটা খারাপ না। বিশেষজ্ঞরা বলছেন শুধু বিএনপি নয়, অন্য সব দলেরও রাজনৈতিক কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে জনগণের পছন্দ অপছন্দ বিবেচনায় নেওয়া উচিত। এমন কোনো কর্মসূচি দেওয়া উচিত না যা জনপ্রিয়তা না বাড়িয়ে কমিয়ে দেয়। এই কর্মসূচিগুলো মানে গতানুগতিক রাজনৈতিক দলের যে কর্মসূচি বাংলাদেশে আমরা দেখিয়ে এসেছি তার মধ্যে যে নতুনত্ব, সেই নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করছে বিএনপি। গতানুগতিক যে অনুষ্ঠান, প্রতিষ্ঠা বার্ষিকী, র্যালি বা মিছিল, তার বাইরে গিয়ে এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানকে আমি স্বাগত জানাই। নতুন বাংলাদেশের রাজনীতিতে জনমুখী কর্মসূচি হতে পারে আগামী দিনের মূল স্লোগান। বিশ্লেষকরা বলছেন সময় এসেছে রাজনীতির ধারা বদলানোর। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনের সময় মব সৃষ্টি করে কেউ সুবিধা করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। বলে নির্বাচন নিয়ে কোনো দায় নিতে রাজি নয় কমিশন। সোমবার নির্বাচন কমিশনে এসব কথা বলেন তিনি। এর আগে সিইসির সঙ্গে দেখা করে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন নির্বাচনে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি সমর্থন দেয় না তার দেশ। সোমবার সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসন। রাজনৈতিক পরিবর্তনের পর এই প্রথম সিইসির সঙ্গে যুক্তরাষ্ট্রের দায়িত্বশীল কারোর বৈঠক। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জ্যাকবসন। বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রকে নিয়ে নানা গুজব ও ষড়যন্ত্রের বিষয়টি স্পষ্ট করেন তিনি। বলেন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়তা করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না, তবে তাদের লক্ষ্য ও অঙ্গীকার বুঝতে আমরা দলগুলোর সঙ্গে সাক্ষাৎ করি। বাংলাদেশের আগামী নির্বাচনে কোনো ফলাফলের প্রতি সমর্থন জানায় না যুক্তরাষ্ট্র সরকার। এটি পুরোপুরি বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সিইসি। জানান কোনো গুজব কানে না নিতে মার্কিন রাষ্ট্রদূতকে অনুরোধ করেন তিনি। আরও বলেন নির্বাচনের প্রস্তুতি পর্যাপ্ত নয়, এমন কোনো দোষ নিতে কমিশন রাজি নয়। মব কালচার যেটা, এটা কীভাবে ইলেকশনের সময় তো এই ধরনের কোনো পার্টির উপরে যদি এরকম মব সৃষ্টি হয় তাহলে কী হবে? আমি বললাম দেখেন ইলেকশন তো এখনও দেরি আছে। তো ওই ইলেকশনের সময় যখন 300 কনস্টিটিউয়েন্সিতে যখন একদিন ইলেকশন হবে, ওই মবই ভাগ হয়ে যাবে 300 জায়গায়। মব সৃষ্টি করে যারা করতে চাইবে তারা সুবিধা করতে পারবে না ইলেকশনের সময়। জ্যাকবসনের সঙ্গে বৈঠকে নির্বাচনে কালো টাকার ব্যবহার নিয়ে আলোচনা করেছে কমিশন। তবে এটি একেবারেই বন্ধ করা সম্ভব নয় বলে জানান সিইসি। ওই কালো টাকার যে ব্যবহারটা যথাসম্ভব কমানো, এটা বন্ধ তো করতে পারবো না। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণপরিষদ নির্বাচন এনসিপির দলীয় বক্তব্য, যাতে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার দুপুরে সচিবালয়ে এসব কথা জানান তিনি। বলেন ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে বদ্ধপরিকর সরকার। আইন উপদেষ্টা বলেন দেশে নির্বাচনকালীন সরকার বা জরুরি অবস্থা ঘোষণার মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও
প্রধান বিচারপতির সঙ্গে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ নিয়ে কিছু গণমাধ্যমের সংবাদে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন। তবে এ ধরনের কোনো তথ্য নেই আইন উপদেষ্টার কাছে। তিনি বলেন, অন্য কোনো ধরনের সরকার গঠন বা জরুরি অবস্থা জারির মতো দেশে কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই। আমি দু একটা পত্রিকায় দেখেছি, আর অনলাইনে এটা নিয়ে নানান গুজব গুঞ্জন হয়েছে দেখেছি। এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই। জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন, সংস্কার, বিচার নিয়ে এনসিপি সহ কয়েকটি দলের অবস্থান ভিন্ন হলেও তা দূর হয়ে যাবে বলে মনে করেন আইন উপদেষ্টা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কাজ চলছে বলেও জানান তিনি। আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন। নির্বাচন কমিশনকেও সেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ওনারা সকল পদক্ষেপ গ্রহণ করছেন। তার আগে কিছু বিষয়ে যে মতভিন্নতা রয়েছে বা মতভেদ রয়েছে, সেটা আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে। দেশের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী দেশে এমন পরিস্থিতি স্বাভাবিক। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আজকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন দেখছেন এবং এই সংঘাতের কারণে চাকসু নির্বাচনে কি কোনো প্রভাব পড়তে পারে? আমরা এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে স্টেশন এবং জিরো পয়েন্ট সেই জায়গাটিতেই আছি, এবং আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয়ে এই সময়টাতে যে ধরনের ব্যস্ততা বা শিক্ষার্থীদের যে আনাগোনা থাকে সেটি এখন নেই। আমরা একটু আগেই দেখেছি যে এই এলাকাটিকে ঘিরে সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের যে সদস্যরা আছেন তারা টহল দিচ্ছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে ব্যক্তিগত বা নিজস্ব যে নিরাপত্তা সেটিও জোরদার করা হয়েছে। এবং স্বভাবতই গত পরশুদিনের এই ঘটনার পরে এখন বিশ্ববিদ্যালয়ে বা ক্যাম্পাস জুড়ে কিছুটা থমথমে পরিস্থিতি আছে। তবে আস্তে আস্তে পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বলে আমরা যেটা দেখতে পাচ্ছি। এখানে আস্তে দোকানপাট খুলেছে এবং বিশেষ করে যানবাহনের চলাচল, যদিও এখন আজকে রাত 12টা পর্যন্ত এখানে 144 ধারা জারি আছে, তারপর আমরা যানবাহনের চলাচল গত 2 দিনের তুলনায় আজকে বেশ খানিকটা স্বাভাবিক দেখছি। এবং আজকে বিকেলে সিন্ডিকেটের একটি বিশেষ বৈঠক আছে, সেখান থেকে হয়তো পরবর্তী আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে আমরা বুঝতে পারছি। তবে গতকাল রাত থেকে আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ তারা প্রক্টরিয়াল বডি এবং ভিসির পদত্যাগের দাবিতে দফায় দফায় মিছিল করেছে। আজকেও সকাল 11টায় তাদের কর্মসূচি আছে এবং তারা হয়তো সকাল 11টায় আবার যে মিছিল বা মিটিং, এটি প্রতিবাদ কর্মসূচি বা তাদের যে দাবির পক্ষে কর্মসূচি সেটি পালন করবে। আরেকটি বিষয় এখানে লক্ষণীয় যে আমরা একটু আগের খবরও যেমনটি দেখছিলাম যে চাকসু নির্বাচনকে রোডম্যাপ ঘোষণার পরদিনই এই ধরনের একটি ঘটনা, এবং যেটির আসলে এর আগে বা সাম্প্রতিক সময়ে যে ধরনের সংঘাত এলাকাবাসীর সাথে আমরা বিভিন্ন সময়ে দেখেছি ছোটখাটো, সেই তুলনায় অনেক ব্যাপক আকার ধারণ করেছে এবং এটি নিয়েই আসলে নানা প্রশ্ন, নানা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। বিশেষ করে চাকসু নির্বাচনে নিজেদেরকে নায়ক হিসেবে প্রমাণিত করার কোনো প্রবণতা এই অনেক ছাত্রনেতার মধ্যে ছিল বা আছে, এরকম একটি গুঞ্জন এখানে তৈরি হয়েছে। পাশাপাশি এই ধরনের ঘটনা ঘটার পর সেগুলোকে ম্যানেজ করার মাধ্যমে নিজেকে নেতা হিসেবে পরিচিত করার একটি প্রবণতা কিছু কিছু ছাত্রনেতার মধ্যে ছিল বলে এখানকার সাধারণ শিক্ষার্থীরাই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো পক্ষের পক্ষ থেকেই কোনো মামলা হয়নি এবং এটি নিয়েও আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ক্ষোভ আছে। তবে সামগ্রিকভাবে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে। ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে এবং আমরা দুপুরের পরে বা বিকেলে যে সিন্ডিকেট সভা আছে সেখান থেকে পরবর্তী কি সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন নিতে যাচ্ছে সেটি জানতে পারবো। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যারা আহত আছেন তাদেরকে গতকাল রাতে ধর্ম উপদেষ্টা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়েছিলেন এবং সেখানে তিনি তাদের সুচিকিৎসার জন্য নির্দেশনা দিয়েছেন। প্রয়োজনে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে এরকম একটি কথাও তিনি বলেছেন। তবে 144 ধারা যে চলছে তিনিও আহ্বান করেছেন যাতে সবাই এই 144 ধারা মেনে চলে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখে, এই আহ্বানটি তিনিও করেছেন। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী অনুপম শীল। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের দিন এগিয়ে আসার সাথে সাথে ছাত্র সংগঠনগুলোর মধ্যে দূরত্ব বাড়ছে উৎকণ্ঠা। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করার দাবি সাধারণ শিক্ষার্থীদের। আগামী 25 সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন।
এর মধ্যে এই নির্বাচনকে ঘিরে উৎসব আমেজের মধ্যেই ক্যাম্পাসে বাড়ছে উত্তাপ। তৈরি হয়েছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। ছাত্র সংগঠনগুলোর মধ্যে উত্তেজনা, নিরাপত্তা নিয়ে বাড়িয়েছে উদ্বেগ। এখানে বহিরাগত প্রবেশ নিয়ে নানা ধরনের তর্ক বিতর্ক চলছে এবং ছিনতাই, চুরি এ ধরনের বিষয় তো আছে। যে পরিস্থিতি এখন বিরাজ করছে, এই পরিস্থিতিতে একটি সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হওয়ার যোগ্য নয়। পুলিশ বলছে ছাত্র সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করবে তারা। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বেশ কিছু পরামর্শও দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। ইউনিভার্সিটির গেট সমূহে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাটা নেয়। এগুলো অনেকগুলো গেট আছে সামনে পিছনে। হলগুলোতে যাতে আবাসিক ছাত্রছাত্রী ছাড়া যাতে অন্যদের প্রবেশাধিকারগুলো যদি রেস্ট্রিক্টেড করা যায়, তাহলে আমার মনে হয় যে খুব একটা সমস্যা হবে না। শান্তিপূর্ণ ভোট গ্রহণের সব প্রস্তুতি রয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমাদের ভিজিলেন্স টিম থাকবে সেদিন, বিভিন্ন হল কেন্দ্রিক টিম থাকবে এবং বিশ্ববিদ্যালয় সেন্ট্রালি থাকবে। আমাদের পাশাপাশি আমাদের পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী তারা আমাদের সাথে থাকবেন, সার্বক্ষণিক ক্যাম্পাসে টহল দিবেন এবং বহিরাগত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে। পরিচয়পত্র ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। ছাত্র সংগঠনগুলোর মধ্যকার চলমান দূরত্ব না কমলে নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এবার রাকসু নির্বাচন নিয়ে জানাতে রাজশাহী থেকে আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, রাকসু নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রস্তুতি কেমন দেখছেন এবং এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন নির্বাচন ঘিরে? দেখুন, রাকসু নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে নির্বাচনী উত্তাপ ততটাই বাড়ছে এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে বিভিন্ন ছাত্র সংগঠন, এর আগে গেল রোববার দুইটি ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল এবং গতকালকেও ছাত্র দল তাদের যে একটি দাবি রয়েছে যে প্রথম বর্ষ শিক্ষার্থীদের নির্বাচনে ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণের যে তাদের দাবিটি রয়েছে সেই দাবিতে কালকে প্রশাসন ভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেছে এবং তাদের সেই দাবিটি কিন্তু এখনো চলমান রয়েছে এবং ঠিক এই পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 25 তারিখ অর্থাৎ 25 সেপ্টেম্বর নির্বাচনের তারিখ গ্রহণ করা হয়েছে এবং একাধিকবার কিন্তু এই তারিখটিও পরিবর্তন করা হয়েছে। এর আগে ছিল 15 সেপ্টেম্বর, তারপরে 28 সেপ্টেম্বর এবং এরপর তৃতীয় দফায় এটি 25 সেপ্টেম্বরে গিয়ে ঠেকেছে। এখন এই তারিখেও ভোট অনুষ্ঠিত হবে কিনা সেটা নিয়েও একটু শঙ্কা দেখা দিয়েছে, কারণ ছাত্র দলের যে দাবিটি রয়েছে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিকরণ, এটি করতে গেলেও এটি সময় সাপেক্ষ বিষয় এবং এটি শুধু সময় সাপেক্ষ বিষয় নয়, এটি আরেকটি আমলাতান্ত্রিক জটিলতাও রয়েছে। সেটি হচ্ছে যে তফসিল ঘোষণার পরে এই প্রথম বর্ষের শিক্ষার্থী তারা শিক্ষার্থী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তারা পরিচয়পত্র পেয়েছেন। এখন এই শিক্ষার্থীগুলোকে নিতে গেলে তফসিল আবার পুনর্গঠনের বিষয়টিও চলে আসে এবং এখন কিন্তু খুব বেশি সময় নেই নির্বাচনের, কারণে এখন মনোনয়নপত্র আজকেই উত্তোলনের শেষ দিন এবং দাখিল 4 তারিখ পর্যন্ত দাখিল করা যাবে। এরপর মনোনয়নপত্র যাচাই বাছাই এবং 16 সেপ্টেম্বর আর পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশের ডেট নির্ধারণ করা রয়েছে। এই মাঝে আবার এই প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিকরণ, এটির জটিল প্রক্রিয়া। তবে এই বিষয়গুলো নিয়ে ছাত্র সংগঠনদের সাথে প্রশাসন বসেছেন এবং একাধিকবার বসেছেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকেও বসা হয়েছে, গতকালকেও প্রশাসনের পক্ষ থেকে বসা হয়েছে এবং আজকেও বসার কথা রয়েছে। বিশেষ করে যে উদ্ভূত পরিস্থিতি এবং সংকট নিরসনেই বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে প্রশাসন আলাপ আলোচনা করছেন, তারা সংকট দ্রুতই কেটে যাবে এমনটিও আশ্বাস দিচ্ছেন। সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এখন পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, নির্দিষ্ট সময় অর্থাৎ 25 সেপ্টেম্বর যেন ভোট অনুষ্ঠিত হয় সেই ধরনের সার্বিক যে প্রস্তুতি সেটি তারা নিচ্ছেন এবং সেই সাথে সেই হিসেবে কাজ করে যাচ্ছেন। ছাত্র সংগঠনগুলোর সঙ্গে তারা কথা বলে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত ছাত্র সংগঠন তাদের যে অবস্থান, বিশেষ করে ছাত্রদলের যে অবস্থান সেটি এখনো পরিষ্কার নয়। তবে ছাত্রদল বলেছে যে সুষ্ঠু নির্বাচন হলে সেখানে তারা অংশগ্রহণ করবে এবং তারা চায় যে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং তাদের দাবিগুলো সেটি, এবং তারা বলছিল যে এটি ছাত্রদের অধিকার আদায়ের যে রাকসু, সেই রাকসু যেন ছাত্রদের নিয়ে কথা বলতে পারে এবং ছাত্রদের অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠিত হয়। সেই কারণে একটি ফেয়ার ইলেকশনের বিষয় নিয়ে তারা কিন্তু সব সময় কথা বলছেন এবং তারা বলছিলেন যে তাদের দাবি, মূল দাবি কিন্তু এটি যে ভোটার তালিকা ভোটার যে পরিচয়পত্র ছবি সহ ভোটার তালিকা প্রণয়ন যে বিষয়টি রয়েছে সেটিও তাদের সংযুক্ত করার যে বিষয়টি রয়েছে এবং সব মিলিয়ে তারা বলছিলেন যে এখন ছাত্র সংগঠনগুলো যখন তাদের দাবিগুলো উত্থাপন করছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু ছাত্রদের দাবিগুলোর প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ছাত্রদের দাবির গুরুত্ব দেওয়ার পরিপ্রেক্ষিতে একাধিক কিন্তু যে নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে, তফসিলের যে তারিখগুলো রয়েছে সেগুলো। ধন্যবাদ আপনাকে। রাকসু নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।
জাকসু নির্বাচনের প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। মাদক মুক্ত ক্যাম্পাস করতে ডোপ টেস্টের বিকল্প নেই দাবি তাদের। এদিকে প্রার্থীদের ডোপ টেস্ট করার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। জাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে, দিচ্ছেন নানা আশ্বাস। তবে এর মধ্যে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবি জানাচ্ছেন কয়েকজন প্রার্থী সহ ভোটাররা। সম্প্রতি বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবিতে অনশন করেন স্বতন্ত্র ভিপি পদ প্রার্থী মোহাম্মদ রাব্বি হাসান। তিনি ছাড়াও আরও অনেক প্রার্থী ডোপ টেস্টের পক্ষে। যে রাষ্ট্র নির্বাচন কমিশন কিন্তু প্রত্যেকটা প্রার্থীকে নির্বাচন কমিশন কর্তৃক ডোপ টেস্টের ব্যবস্থা করেছে এবং তারা ইতিমধ্যেই সেটার রেজাল্টও দিয়ে দিয়েছে এবং এটার প্রেক্ষিতেই তারা কিন্তু চূড়ান্ত প্রার্থী তালিকা দিবে। তো আমার প্রশ্ন হচ্ছে, আমাদের জাকসু নির্বাচন কমিশন আসলে এই কাজটা কেন করতে পারেনি? একজন শিক্ষার্থী যিনি ড্রাগ অ্যাডিক্ট, সে যদি আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিপি বা জিএস হয়, তাহলে পরবর্তীতে আসলে জাতীয় রাজনীতিতে জাহাঙ্গীরনগরের পক্ষ থেকে সে কিরকম ভূমিকা রাখতে পারবে। শিক্ষার্থীদের অনেকেই প্রার্থীদের ডোপ টেস্ট করার পক্ষে। তারা বলছেন মাদকমুক্ত জাকসুর পাশাপাশি যোগ্য প্রতিনিধি নির্বাচনে ডোপ টেস্টের সহায়ক ভূমিকা রাখবে। চাইবো না যে কোনো মাদকাসক্ত প্রার্থী নির্বাচিত হয়ে আসুক। মাদকাসক্ত লোক যেন এই তরুণ প্রজন্মের নেতৃত্ব করতে না পারে, সেই জন্য রুদ্ধ করা হয়। এদিকে জাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্টের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। শিক্ষার্থীদের যে মতামত তার প্রেক্ষিতে আমরা সকল প্রার্থীর ডোপ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছি এবং এই ডোপ টেস্টে যদি ধরা পড়ে যে কেউ মাদকাসক্ত, তবে আমরা তার প্রার্থীতা বাতিল করব। এবার জাকসুতে ভিপি পদে লড়ছেন 10 জন আর জিএস পদে প্রার্থী 9 জন সহ মোট 179 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 11 সেপ্টেম্বর প্রায় 12,000 শিক্ষার্থী তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের বাফার হুক ভেঙে গিয়ে ইঞ্জিন থেকে 18টি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। সোমবার রাতের এই ঘটনার প্রায় 2.5 ঘন্টা পর চট্টগ্রাম থেকে রিলিফ ট্রেন গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধার করে। সোমবার রাত 10টার দিকে চট্টগ্রামের পটিয়ায় এই দুর্ঘটনা ঘটে। পটিয়া স্টেশন মাস্টার রাশিদুল আলম জানান, সোমবার সন্ধ্যা 7:45 পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে 900 যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। রাত 10টার দিকে চান্দনাশায়ের দোহাজারি অতিক্রম করে পটিয়ার ঢোকার সময় ট্রেনটির ইঞ্জিনের বাফার হুক ভেঙে যায়। ইঞ্জিন থেকে 18টি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। পরে রাত 11:30টার দিকে চট্টগ্রাম থেকে রিলিফ ট্রেন গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে উদ্ধার করে। সেবার মান নিয়ে প্রশ্নের মধ্যে দেশে চালু হচ্ছে 5ম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক 5G। পরীক্ষামূলকভাবে সেবাটি চালুর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেছেন, 4G সেবার মান ঠিক রাখতে না পারা সমষ্টিগত ব্যর্থতা আর নতুন সেবা চালুর আগে অবকাঠামোগত উন্নয়নে নজর দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। চলতি মাসের প্রথম দিনেই দেশের কয়েকটি জায়গায় পরীক্ষামূলক 5G সেবা চালু করেছে বড় দুই টেলিকম অপারেটর রবি ও গ্রামীণ ফোন। 4G'র দামেই 5G সুবিধা পাবেন রবি ও গ্রামীণ ফোনের গ্রাহকরা। Proud to say that today our network is 5G ready across the board. 4G নেটওয়ার্কেই যেখানে সফলতা আসেনি, সেখানে পূর্ণ প্রস্তুতি ছাড়া 5G চালু চ্যালেঞ্জিং বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। তাদের পরামর্শ, নতুন সেবা চালুর আগে টেলিকম অপারেটরদের অবকাঠামো উন্নয়নে বেশি নজর দেওয়া উচিত। 4Gতে যে মানের সেবা পাওয়া সেটা আমরা পাইনি। ওইরকম 5G চালু হলে সেটা আসলে গ্রাহকদের জন্য খুব একটা আনন্দের সংবাদ না। তবে 5G যে সক্ষমতা, সে অনুযায়ী যদি আমাদের অপারেটররা নেটওয়ার্ক বিল্ড করে এবং সে সেবাটা চালু করে, তাহলে নিঃসন্দেহে এটা আমাদের দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এবং মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য এটা একটা বড় সুসংবাদ। টেলিকম নেটওয়ার্ক উন্নয়ন প্রক্রিয়ায় ঘাটতির কথা স্বীকার করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, 4G সেবার মানই এখনও আশানুরূপ নয়, আর সেবার মান বাড়াতে বিভিন্ন উদ্যোগের কথা জানান বিটিআরসি চেয়ারম্যান। Nominally 4G operates বাংলাদেশের টেলিযোগাযোগ নেটওয়ার্কের উন্নয়ন প্রক্রিয়ায় এখনও অনেক ঘাটতি রয়ে গেছে, বিশেষ করে 4G সেবার মান আশানুরূপ নয়। তবে এটি কোনো একটি অপারেটরের দায় নয়, বরং আমাদের সবার ব্যর্থতা। And first in Bangladesh, the reform policy that we have suggested, Telecom Act যে রিফর্ম এটাও আমরা যে করার চেষ্টা করছি, one of the reasons is that we want to
allow or we want to open space for active sharing. From that point of view, this is a step ahead. আজকে ওনারা আগেই লঞ্চ করেছেন, I would call it a soft launch. 4G ব্যবহার উপযোগী 60% হ্যান্ডসেটের মধ্যে 5G সেবা নেয়ার মতো স্মার্টফোন মাত্র 6 থেকে 7%। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজার শহরে পানির চাহিদা মেটাতে সদরের ঝিলংজায় নির্মাণ হচ্ছে পানি শোধনাগার। এডিবির অর্থায়নে প্রায় 150 কোটি টাকায় বাস্তবায়ন হচ্ছে এই প্রকল্প। 2 একর জমির ওপর এই শোধনাগারের পানির ট্যাঙ্ক নির্মাণ প্রায় শেষের পথে। কক্সবাজার সৈকত সংলগ্ন দরিয়ানগরে 30 বছর ধরে আছেন রিপা আক্তার। পাহাড় বেষ্টিত এই এলাকায় বসতি স্থাপনের পর থেকে পানির সংকটে কয়েকশো পরিবারের। পানি খুব কষ্ট, আমাদের এখানে কোনো পানির ব্যবস্থা নাই। পাহাড়ের থেকে নামে আমরা এখানে পানি টিউবওয়েলের কাছে পানি নিয়ে যাই। জলবায়ু পরিবর্তন এবং ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় কক্সবাজার পৌর এলাকায় সুপেয় পানি সংকট চরমে। একই অবস্থা টেকনাফ, মহেশখালী, পেকুয়া সহ বিভিন্ন উপজেলায়। পানির খোঁজে দূর দূরান্তে ছুটতে হয় স্থানীয়দের। এখানে পানির স্তর নিচে নেমে গেছে, এখন আর পানি আমরা এখন পর্যাপ্ত পাচ্ছি না আর কি। সবার ঘরে ঘরে টিউবওয়েল ছিল, এখন নাই, লবণাক্ত হয়ে গেছে। আর এই কলটা আমরা সবাই ইউজ করি। ঝিলঞ্জায় 2022 সালে শুরু হওয়া পানি শোধনাগার প্রকল্পের কাজ প্রায় শেষের পথে। ডিসেম্বর নাগাদ প্রকল্পটি চালু হতে পারে জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রথম ধাপে শোধনাগার থেকে 5000 পরিবারকে পানি সরবরাহ করা হবে। আলটিমেটলি এটা আমাদের আগামী 3 মাসের মধ্যে এই কাজটা টোটাল শেষ করে আমরা ট্রায়াল রানে যাব। ট্রায়াল রানে গিয়ে ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে ফিনিশিং করে আর শেষ হয়ে গেলে আমরা ইনশাল্লাহ পৌরবাসী পানি পাবে এবং অলমোস্ট আমরা প্রায় ইনিশিয়াল এখানে 5000 হোল্ডিংকে কানেকশন দেব। পানি শোধনাগার প্রকল্পের পাশাপাশি কক্সবাজার পৌর এলাকায় 68 লাখ লিটারের 5টি পানির ট্যাঙ্ক স্থাপন করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এছাড়া বিশ্ব ব্যাংকের অর্থায়নে 32টি পানি সরবরাহ কার্যক্রম এবং 2200 কমিউনিটি টিউবওয়েল স্থাপনের কাজ করছে অধিদপ্তর। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। জলবায়ু ও পরিবেশগত নানা কারণে চ্যালেঞ্জের মুখে মৌলভীবাজারের হাওর অঞ্চল। জলাশয় ভরাটে হুমকিতে জীববৈচিত্র্য, বিপন্ন হচ্ছে দেশীয় মাছের বহু প্রজাতি, কমেছে অতিথি পাখিও। এসব কারণে হাওর অঞ্চলে মানুষের জীবন জীবিকা ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। পানি, মাছ, পাখির রাজ্য মৌলভীবাজারের কাওয়াদিঘি, হাইল ও হাকালুকির হাওর একসময় প্রাণ বৈচিত্র্যে সমৃদ্ধ থাকলেও জলবায়ু পরিবর্তনের কারণে হাওরগুলো হারাচ্ছে প্রাণ। হাওর অঞ্চলে ঘন ঘন বন্যায় নষ্ট হচ্ছে ফসল, সেই সাথে ব্যাহত হচ্ছে মাছের প্রজনন। মৎস্য বিভাগের তথ্য মতে হাকালুকি হাওরে একসময় ছিল 107 প্রজাতির মাছ, এখন সেই সংখ্যা নেমেছে 60 থেকে 65-তে। নির্বিচারে মাছ ধরা, বিষ প্রয়োগ, জলাশয় ভরাট ও দখলসহ মানবসৃষ্ট কার্যকলাপই বড় কারণ। হাওরে শুধু মাছ নয়, কমেছে অতিথি পাখিও। 10 ভাগের 1 ভাগও নাই মাছ। ছোট মাছের মাঝে বিভিন্ন ধরনের মাছ আছে, এখন নাই। চান্দু মাছ, এরপরে মখা মাছ, এটা 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি এর অতিরিক্ত কোনো বড়ই নাই, কোনো ফোনাটো নাই, তা কুচ্ছু আমরা পাই না। টেকসই ব্যবস্থাপনা ছাড়া হাওর রক্ষা করা সম্ভব নয় বলে মনে করেন পরিবেশবিদরা। প্রাকৃতিক পরিবেশ আগের জায়গায় ফিরিয়ে আনতে হলে হাওরের যে বরাট হয়ে গেছে পলি দ্বারা, সেই হাওরের বিলগুলো খনন করতে হবে, হাওরের খালগুলো খনন করতে হবে। হাওর জলাভূমি উন্নয়ন বোর্ডের সেটির পূর্ণ বাস্তবায়ন ছাড়া হাওরকে আর রক্ষা করা যাবে না। এই 238টি বিলের মধ্যে হয়তো অনেকগুলো বিলই এখন বিলের অস্তিত্ব নাই। বিশেষ প্রকল্প গ্রহণ না করে থাকি তাহলে মৌলভীবাজারের হাওরগুলো হয়তো অন্যান্য জেলার হাওরের মতো হয়ে যাবে। মৌলভীবাজারের কাওয়াদিঘি, হাইল হাওর ও হাকালুকি হাওরের সম্মিলিত আয়তন প্রায় 40,000 হেক্টর। 1999 সালে 18,000 হেক্টর আয়তনে হাকালুকি হাওরকে সরকার ঘোষণা করে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।